তো আজকে আমরা এনসিইআরটির ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 10 মানে লাইটের রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন এটাকে আমরা লাইন টু লাইন পড়ব। লাইন টু লাইন পড়ব এই কারণে, তার কারণ হলো যে সিবিএসসি তোমরা যেমন জানো যে কোয়েশ্চেন ফরম্যাটে একেবারে এনসিইআরটির যে বই সেই বই থেকে উইদিন দ্য লাইন্স আজকাল কোয়েশ্চেন আসছে। তাই জন্য বইটা খুব ভালো করে পড়া দরকার এবং সেই জন্যই আজকের এই ভিডিও লাইট রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন এনসিইআরটির বই থেকে লাইন ধরে ধরে পড়ার চেষ্টা এবং বোঝার চেষ্টা করব। তো একেবারে চলে এসো কিভাবে শুরু করছে এই চ্যাপ্টারটা। এখানে বলা হচ্ছে শুরুতেই উই সি এ ভ্যারাইটি অফ অবজেক্টস ইন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, হাউএভার উই আর আনএবল টু সি এনিথিং ইন আ ডার্ক রুম। এটা খুব অবভিয়াস যে আমরা যদি অন্ধকার কোনো জায়গায় থাকি বা অন্ধকার কোনো একটা ঘরে অবভিয়াসলি আমরা কিছুই দেখতে পাই না। অন লাইটিং আপ দ্য রুম থিংস বিকাম ভিজিবল। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, প্রথম যে কোয়েশ্চেন এখানে করা হচ্ছে সেটা হলো হোয়াট মেক্স থিংস ভিজিবল। এখন দিনের বেলা ডিউরিং দ্য ডে sunlight helps us to see objects and object reflects light that falls on it. তাহলে উত্তরটা কি? উত্তরটা হলো যে কেন আমরা দিনের বেলা বা একটা আলো আছে এরকম একটা রুমে আমরা কেন জিনিসপত্র দেখতে পাই, তার কারণ হলো যে দিনের আলো বা লাইট যদি রুমের মধ্যে থাকে তাহলে সেই লাইট রিফ্লেক্ট করে কোনো একটা অবজেক্টের ওপর এবং তারপর রিফ্লেক্ট ব্যাক করে সেই লাইট যখন আমাদের চোখে এসে পড়ে আমরা তখন তার একটা ইমেজ বা আমরা আসলে সেই জিনিসটাকে তখন দেখতে পাই। So these reflected light when received by our eyes enables us to see things. এইটা হলো কেন আমরা জিনিসপত্র দেখতে পাই বা কিভাবে আমরা জিনিস আসলে দেখি। We are able to see through a transparent medium as light is transmitted through it. যে আমরা যে কোনো ট্রান্সপারেন্ট মিডিয়াম আমাদের সামনে যদি থাকে আমরা সেই ট্রান্সপারেন্ট মিডিয়ামের এপার ওপার দেখতে পাই। যে একদম পাতলা একটা হয়তো কাপড়, একটা সাদা রঙের কাপড় কোথাও একটা ঝুলছে, আমরা এপার থেকে ওপারে মানে কাপড়ের ওপারের জিনিসকেও দেখতে পাই। সেই রকম হলো একটা এক্সাম্পল একটা ট্রান্সপারেন্ট মিডিয়ামের। Now there are a number of common wonderful phenomena associated with a light such as image formation by mirrors, the twinkling of stars, the beautiful colors of a rainbow, bending of light by a medium and so on. এখানে বেশ কয়েকটা ফেনোমেনা, ওয়ান্ডারফুল ফেনোমেনা যেগুলো লাইটে আমরা পরবর্তী সময় 11-12-এ আমরা এগুলো বিশেষত পড়বো। এখানেও ছোট ছোট করে আমরা পড়বো, কিন্তু সেরকম কয়েকটা এক্সাম্পল বা কয়েকটা ফেনোমেনার কথা এখানে বলা হয়েছে। এ স্টাডি অফ দ্য প্রপার্টিজ অফ লাইট হেল্পস আস টু এক্সপ্লোর দেম। নাও সেকেন্ড প্যারাগ্রাফে কি বলছে? বাই অবজার্ভিং দ্য কমন অপটিক্যাল ফেনোমেনা অ্যারাউন্ড আস উই মে কনক্লুড দ্যাট লাইট সিমস টু ট্রাভেল ইন স্ট্রেট লাইনস। এই একটা লাইন ইম্পর্টেন্ট যে লাইট ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন। এই কথাটাকে মাথায় রাখা যে লাইট সবসময় স্ট্রেট লাইনে ট্রাভেল করে। কি করে বুঝবো? একটা খুব ছোট্ট সিম্পল এক্সপেরিমেন্টে আমরা এটা বুঝতে পারি। যে আমি এরকম দুটো কার্ডবোর্ড রাখলাম, দুটো সেম সাইজের কার্ডবোর্ড, আর সঙ্গে এটা তোমরা ঘরেও করে নিতে পারো যে একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিলে, একটা মোমবাতি জ্বালালে, এবার ওই কার্ডবোর্ড দুটোতে সেম জায়গায় একটা ছোট করে দুটো হোল তৈরি করলে, আলপিন বা কিছু দিয়ে দুটো হোল তৈরি করো। এবার কার্ডবোর্ড দুটোর পিছনে মানে পরপর কার্ডবোর্ড দুটোকে রাখো একটু গ্যাপে এবং তার পিছনে এই লাইটের সোর্স বা মোমবাতি বা এমনি একটা টেবিল ল্যাম্প সেটাও রাখতেই পারো। রেখে যদি দেখো তুমি প্রথমে যেটা তোমরা দেখার চেষ্টা করো সেটা হলো ওই দুটো হোল দিয়ে লাইটটাকে প্রথমে দেখার চেষ্টা করো। একটু অ্যাডজাস্ট করে নাও, একটু ডান দিক বাদিকে সরিয়ে দেখতে পাবে যে লাইটটা ওই দুটো কার্ডবোর্ডের হোলের মাঝখান দিয়ে লাইটটা দেখা যাচ্ছে কিনা। নাও ফাইনাল সেট আপ রেডি। এবার যেটা করার সেটা হলো কোনো একটা কার্ডবোর্ডকে, সেটা ওদিকেরটা বা এদিকেরটা, যে কোনো একটা কার্ডবোর্ডকে সামান্য সরিয়ে দাও তার জায়গা থেকে। এবার তুমি এই দিকের কার্ডবোর্ডটা দিয়ে দেখবে যে লাইটকে আর দেখা যাচ্ছে না। দ্যাট মিনস যে লাইট আসলে স্ট্রেট লাইনে আসছিল। তোমরা প্রথমে কার্ডবোর্ডকে অ্যাডজাস্ট করে লাইটকে বা লাইটের সোর্সকে দেখতে পেয়েছিলে। এরপর কি করেছো? কোনো একটা কার্ডবোর্ডকে একটুখানি ডিসপ্লেস করেছো, একটুখানি সরিয়ে দিয়েছো এবং সেক্ষেত্রে লাইট আর দেখতে পাচ্ছ না। তার কারণ হলো লাইট ট্রাভেলস ইন আ স্ট্রেট লাইন, তাই লাইট আর তুমি দেখতে পাচ্ছ না। সিম্পল একটা এক্সপেরিমেন্ট দিয়ে কথাটা বোঝা যায় বা বোঝালাম আর কি। The fact that a small source of light casts a sharp shadow of an opaque object points
to this straight line path of light usually indicated as a ray of light. আমরা লাইটকে যখন বইতে বা খাতায় আমরা যখন রিপ্রেজেন্ট করব তখন আমরা একটা রে অফ লাইট মানে একটা লাইন টেনে তাতে একটা অ্যারো হেড দিয়ে আমরা বোঝাবো যে লাইট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রাভেল করছে এবং সেটা একটা স্ট্রেট লাইনে আমরা আঁকার চেষ্টা করি বা এঁকে থাকি সব সময়ের জন্য। তাহলে এবারে এই যে ইয়েলো করে মোড টু নো এই জায়গাগুলো কিন্তু পরীক্ষার রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট, কারণ যদি কোয়েশ্চেন পেপার স্ক্যান করো তাহলে দেখবে এই সব জায়গা থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। কি বলছে এখানে? ইফ অ্যান ওপেক অবজেক্ট অন দ্য পাথ অফ লাইট বিকামস ভেরি স্মল, লাইট হ্যাজ এ টেন্ডেন্সি টু বেন্ড অ্যারাউন্ড ইট and not walk in a straight line. এক্ষুনি কি বলা হলো যে লাইট ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন। এবার কি বলা হচ্ছে যে এবার তুমি লাইটের পাথে যদি একটা ওপেক অবজেক্ট রাখো, একটা ওপেক অবজেক্ট রাখলে যেটা দেখা যাবে যে লাইটের একটা টেন্ডেন্সি আসে ওই ওপেক অবজেক্টের অ্যারাউন্ডে ও সামান্য বেন্ড করে। এই যে এফেক্ট, অ্যান এফেক্ট নোন অ্যাজ দ্য ডিফ্র্যাকশন অফ লাইট, এটাকে বলি আমরা ডিফ্র্যাকশন অফ লাইট। কিরকম ভাবে বোঝা যায় দেখা যাক। আমি যদি বোর্ডে দেখি যে সে এরকম একটা অবজেক্ট আমরা রেখেছি, একটা শার্প অবজেক্ট, কিছু একটা অবজেক্ট এরকম আমরা রেখেছি এই জায়গায় একটা স্ট্যান্ডে। এবার এখান থেকে একটা লাইটের সোর্স রাখা আছে, আর সে এইখানে আমরা একটা স্ক্রিন সেট করেছি, একটা স্ক্রিন, এটা আমার স্ক্রিন, এইটা আমার অবজেক্ট, আর এইটা লাইটের সোর্স। তো যেহেতু লাইট ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন, তাহলে কি হবে যে এখান থেকে লাইট এরকম ভাবে সোজা এসে এইখানে এসে হিট করবে, এইখানে এসে হিট করবে আমরা দেখতে পাবো, বা এই মাঝখান দিয়ে যে লাইটটা যাওয়ার চেষ্টা করবে সে তো যেতে পারবে না, কারণ এটা একটা ওপেক অবজেক্ট, ফলে এই লাইট বিমটা আসলে রিফ্লেক্ট ব্যাক করে চলে আসবে, মানে আমি স্ক্রিনে আমি এই লাইটটাকে পাবো না। কিন্তু মজা হলো যে লাইট যদি শুধু স্ট্রেট লাইন পাথে ট্রাভেল করতো তাহলে আমরা এই এন্টায়ার রিজিয়নটা মানে একদম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যেটা পাবো বা পাওয়ার কথা সেটা হলো একটা শ্যাডো, তাই না? একটা ছায়া দেখতে পাবো, একটা শ্যাডো দেখতে পাবো, ফাইন। কিন্তু অবজারভেশন বা নিজেরাও যদি করো তাহলে দেখতে পাবে যে এখানে এক্স্যাক্টলি পুরো অংশটা কিন্তু একই রকমের শ্যাডো নয়, শ্যাডোই থাকবে, অন্ধকার আছে, ছায়া যাকে আমরা বলি সেটা আছে, কিন্তু দেখবে এইখানে অল্প একটু জায়গায় দেখবে যে খানিকটা শ্যাডোটা একেবারে এই জায়গায় যেরকম শ্যাডোর যে ডেপথ বা শ্যাডোর যে ইন্টেন্সিটি যেরকম অন্ধকার, এই জায়গাটা মানে এজটাতে দেখবে শ্যাডো ওরকম ভাবে নেই। তারপরের অংশে তো পুরোটাই লাইট আছে, কিন্তু তার এই অংশটাই কিন্তু খানিকটা দেখতে পাবে যে লাইটের অ্যাজ ইফ একটা হিন্ট অফ লাইট ওখানে রয়েছে, বা একদম এক্সট্রিমলি শ্যাডো নয়। আমরা এই জায়গাটা তাহলে কি করে এক্সপ্লেইন করব, কেন এখানে লাইট পৌঁছলো, কিভাবে এখানে লাইট পৌঁছলো? আসলে এইখান থেকে এই এজ থেকে লাইট যদি খানিকটা বেন্ড করে তবেই একমাত্র সম্ভব যে লাইট ওই জায়গাটায় আসলে পৌঁছে যাচ্ছে। সো নাও দিস ফেনোমেনা, দ্যাট ইজ দ্য টেন্ডেন্সি অফ বেন্ডিং অফ লাইট বিমস, এটাকে আমরা যেভাবে ডিসক্রাইব করি বা যা বলি সেটার নাম হলো ডিফ্র্যাকশন। তো এখানে ডিফ্র্যাকশনের একটা স্লাইড বা একটা খুব ছোট করে একটা কনসেপ্ট তোমাদের কাছে দেওয়া হয়েছে। নাও টু এক্সপ্লেইন, এবার এই ফেনোমেনাটা ডিফ্র্যাকশনকে কি করে এক্সপ্লেইন করা হয়। To explain phenomena such as diffraction, light is thought of as a wave. Light is thought of as a wave. আমি কিভাবে এটাকে ডেসক্রাইব করব যে লাইট আসলে এরকম ভাবে বেন্ড করেছে? এই বেন্ডিং অফ লাইটকে ডেসক্রাইব করার জন্য, এক্সপ্লেইন করার জন্য আমরা আসলে যে ফেনোমেনাটা, যে প্রপার্টিটা লাইটের আমরা নিয়ে থাকি, দ্যাট ইজ লাইট ইজ কনসিডার্ড অ্যাজ আ ওয়েভ। ওয়েভ হিসেবে যদি ভাবো তাহলে দেখো ভাবনাটা অনেক সহজ হয়ে যায়, যে এইরকম ভাবে আসলে লাইট কিন্তু ওই জায়গাটায় মানে ওই যে বেন্ডিং বা যে জায়গাটা লাইটের আসলে যাওয়ার কথা ছিল না সেই জায়গাটায় লাইট পৌঁছে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য ফেনোমেনা which can be described, বা দ্যাট ইজ দ্য ফেনোমেনা অফ ডিফ্র্যাকশন which can be described if you treat light as a wave. লাইট অ্যাজ আ ওয়েভ যদি আমরা ভাবি, ওয়েভ যেহেতু বেন্ড করতে পারে সেই জন্য লাইটকে ডিফ্র্যাকশন যখন ডিসকাস করা হয়, যদিও ডিফ্র্যাকশন একেবারে শুরুতে আসেনি, প্রথম দিকে একেবারে অপটিক্সের বা লাইটের প্রথম দিকের ফেনোমেনাগুলো ছিল রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন,
পরবর্তী সময় এই ডিফ্র্যাকশন বা আরও দু একটা ফেনোমেনা যেরকম ইন্টারফেরেন্স, যেরকম পোলারাইজেশন, এইগুলো এসছিল এবং যখন এগুলোকে ডেসক্রাইব করার দরকার হয়েছিল তখন কিন্তু এই পার্টিকুলার কনসেপ্টটাকে ইউজ করা হয়েছিল, দ্যাট ইজ লাইট অ্যাজ আ ওয়েভ। Now, at the beginning of the 20th century, it became known that the wave theory of light often becomes inadequate for treatment of the interaction of light with matter. এবারে তারও আবার একটা গন্ডগোলের কথা এখানে বলা হলো যে একেবারে 20th সেঞ্চুরির বিগিনিংয়ে যখন ফিজিক্স আরও খানিকটা ডেভেলপড হয়েছে তখন লাইটের সঙ্গে ম্যাটারের ইন্টারাকশন যখন এলো, মানে লাইট কোনো একটা ম্যাটারের উপরে এসে পড়ছে এবং দেখা গেল সেই ম্যাটার বা সেই মেটালসে, একটা এক্সাম্পলে কোনো একটা মেটালে লাইট ইনসিডেন্ট হলো এবং মেটাল থেকে দেখলাম আমরা ইলেকট্রনস বেরিয়ে গেল। নাও লাইট ইজ আ ওয়েভ, এর আগে আমরা বললাম যে লাইটকে আমরা ওয়েভ হিসেবে কনসিডার করলাম। না, একটা ওয়েভ কি করে ম্যাটারের থেকে একটা ইলেকট্রন ইজ এ পার্টিকেল, তোমরা জানো তো পার্টিকেলকে কিভাবে নকডাউন করলো, পার্টিকেলকে কি করে বার করে দিল, এই নিয়ে ভাবনা চিন্তা করতে করতে ফিজিসিস্টরা বললেন যে তাহলে কনসিডার করো লাইটকে অ্যাজ এ পার্টিকেল। কি মজা, এর আগে বললাম লাইট অ্যাজ আ ওয়েভ, এবার বলা হচ্ছে লাইট অ্যাজ এ পার্টিকেল বা লাইট অ্যাজ আ স্ট্রিম অফ পার্টিকেলস, যে অনেক পার্টিকেল একসঙ্গে ট্রাভেল করছে, হুইচ কনস্টিটিউটস আ লাইট। নাও এইখানে এবার আমাদের কিন্তু বুঝতে সুবিধা হলো যে হ্যাঁ, যদি একটা পার্টিকেল লাইক ক্যারেক্টার এই লাইট ওয়েভ বা লাইটের থাকে তাহলে সে আরেকটা পার্টিকেলকে অবশ্যই নকডাউন করতে পারে, এনার্জি ট্রান্সফার হবে, একজন তার এনার্জি অন্যজনকে দেবে, মানে লাইটের এনার্জি, লাইটের পার্টিকেল তার এনার্জি ইলেকট্রনকে ট্রান্সফার করবে এবং ইলেকট্রন তখন ওই মেটাল বা ওই অরবিট থেকে বেরিয়ে আসতে পারে, এটা আমরা বুঝে যেতে পারি। তাহলে লাইটকে এবার আবার আমরা পার্টিকেল লাইক ক্যারেক্টার হিসেবে লাইটকে ধরলাম। এখন দিস কনফিউশন অ্যাবাউট দ্য ট্রু নেচার অফ লাইট কন্টিনিউড ফর সাম ইয়ার্স till a modern quantum theory of light emerged, in which light is neither a wave nor a particle. Now the new theory reconciles the particle properties of light with the wave nature. তাহলে শুধু ওয়েভ ক্যারেক্টার সেটা ধরলে হ্যাঁ ডিফ্র্যাকশন বোঝানো যায়, ইন্টারফারেন্স বোঝানো যায়, রিফ্লেকশন রিফ্র্যাকশন তো বোঝা যায়, কিন্তু তার সাথে বুঝতে অসুবিধা হয় কোথায়, যখন লাইটের ইন্টারাকশন হয়ে যাচ্ছে কোনো পার্টিকেলের সাথে, তখন আমরা ওয়েভ থিওরি দিয়ে ডিসকাস করতে পারছিলাম না। তো তখন আমরা সেই কারণে ধরলাম যে লাইট অ্যাজ আ স্ট্রিম অফ পার্টিকেলস বা লাইটের একটা পার্টিকেল ক্যারেক্টার। কিন্তু এবারে যদি আমি আরও খানিকটা এগিয়ে গিয়ে আলোচনা করি যে দুটোকে একসঙ্গে, মানে তার ওয়েভ এবং তার পার্টিকেল ক্যারেক্টারকে একসাথে ধরে ফিজিসিস্টরা বললেন যে তাহলে লাইটকে বরঞ্চ ধরা উচিত যে লাইট ওয়েভ যার পার্টিকেল ক্যারেক্টার আছে, তার মানে পার্টিকেল ক্যারেক্টার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ ক্যারেক্টার এই দুটোই লাইটের মধ্যে আছে। এইটাই হলো সব থেকে ইন্টারেস্টিং কথা। নাইদার লাইটকে আমরা একটা ওয়েভ হিসেবে বলবো এরপর থেকে, না আমরা লাইটকে শুধু পার্টিকেল হিসেবে বলবো, বরঞ্চ আমরা লাইটকে ওয়েভ পার্টিকেল, ওয়েভ নেচার এবং পার্টিকেল নেচার দুটোই আছে এইভাবে আমরা ডিসকাস করব। যদিও we shall study the phenomena of reflection and refraction of light using the straight line propagation of light, যে যদিও রিফ্লেকশন রিফ্র্যাকশন এইটুকু আলোচনা করার জন্য, মানে তোমাদের যা সিলেবাস সেই সিলেবাসে ওয়েভ ক্যারেক্টারকে ছেড়ে পার্টিকেল ক্যারেক্টার বা অন্য কিছু ভাবার দরকার নেই, শুধুমাত্র লাইট ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন এইটুকু প্রপার্টির উপর বেস করে আমরা রিফ্লেকশন রিফ্র্যাকশনকে ডিসকাস করব বা করতে পারি। These basic concepts will help us in the study of some of the optical phenomena in nature, এবং এই রিফ্লেকশন এবং রিফ্র্যাকশনকে বেস করে আমরা ন্যাচারাল কিছু অপটিক্যাল ফেনোমেনাকেও ডিসকাস করতে পারি। Now we shall try to understand in this chapter the reflection of light by spherical mirrors and refraction of light and their application in real life situations. তাহলে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়ব, এখানে বলা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট পড়ব, কোথায় পড়ব, কার মাধ্যমে পড়ব, বাই স্ফেরিক্যাল মিরর্স, এবং তারপর আমরা রিফ্র্যাকশন অফ লাইট পড়ব এবং তার রিয়েল লাইফ কিছু অ্যাপ্লিকেশনস পড়ব। ওকে, তো চলো পরের অংশে যাই, দ্যাট ইজ 10.1, যেটা বলছে আমাদের রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন অফ লাইট কি তোমরা আগেও পড়েছো, এ হাইলি পলিশড সারফেস সাচ অ্যাজ এ মিরর রিফ্লেক্টস মোস্ট অফ দ্য লাইট ফলিং অন ইট।
যে একটা চকচকে পরিষ্কার একটা মিরর যদি আমরা রাখি, আমাদের বাড়িতে আছে মিরর, একটা প্লেন মিরর, আমরা তার সামনে যদি দাঁড়িয়ে পড়ি তাহলে আমরা দেখতে পাই যে লাইট, আমি সেখানে আমার ইমেজ দেখতে পাই, এবং লাইট যদি একটা টর্চ বা কোনো একটা অপটিক্যাল সোর্স তার সামনে জ্বালাই তাহলে মোস্ট অফ দ্য লাইট যেটা ওই মিররের উপর পড়ছে সেগুলো রিফ্লেক্ট ব্যাক করে যায়। এবং ইউ আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ দ্য লজ অফ রিফ্লেকশন অফ লাইট। কি বলা হচ্ছিল বা কি জানো তোমরা ল সম্বন্ধে? প্রথম হলো দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, মানে লাইট যখন ইনসিডেন্ট হয় তখন যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং যে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, কোনটা ইনসিডেন্ট কোনটা রিফ্লেক্টেড আমি জানি তোমরা জানো, তবু আরেকবার রিকালেক্ট করা যে এটা একটা প্লেন মিরর বা একটা সারফেস যার উপরে লাইট এইভাবে এসে পড়লো। সো দিস ইজ আওয়ার ইনসিডেন্ট লাইট বা ইনসিডেন্ট রে। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হলো একটা নর্মাল ড্র করা, মানে নর্মাল মানে পারপেন্ডিকুলার ড্র করা। এই যে অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ ইনসিডেন্ট রে, নর্মালের সাথে যে অ্যাঙ্গেল করে তাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। কি বলা হচ্ছে লজ অফ রিফ্লেকশনে, যে এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সমান করে আসলে লাইট রিফ্লেক্টেড হয়, এবং আবারও নর্মালের সঙ্গে যে অ্যাঙ্গেল করে যেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা রিফ্লেকশন অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা আসলে I is equals to R. According to the laws of reflection, the angle of incidence equals to the angle of reflection. এটা এক নম্বর ল। আর সেকেন্ড ল, the incident ray, মানে এই যে রেটা এসে পড়লো, যদি আমরা নাম দেই এটা O, এটা A এবং এটাকে B, তাহলে AO, that is the incident ray, the normal to the mirror, মানে আমি যদি এটাকে ON বলি, so ON is the normal to the mirror at the point of incidence, and the reflected ray, that is OB. reflected ray কোনটা? OB. সুতরাং AO নর্মাল, যেটা এই মিররের ওপরে ইনসিডেন্ট রে যেখানে এসে পড়েছে সেখানে যে নর্মাল মানে পারপেন্ডিকুলার ড্র করেছি, দ্যাট ইজ ON, এবং দ্য রিফ্লেক্টেড রে মানে OB, এরা প্রত্যেকে অল লাই ইন দ্য সেম প্লেন। এখানে আমরা বোর্ডের প্লেনের উপরে এই তিনজনই রয়েছে, ঠিক আছে? সো অল লাই on the same plane. Now these laws of reflection are applicable to all types of reflecting surfaces including spherical surfaces. যে কোনো সারফেস, নট দ্যাট যেখানে আমরা প্লেন মিরর বলেছি সেটা স্ফেরিক্যাল সারফেসে হবে না, একদম হবে। যদি আমরা বলতাম যে এই সারফেসটা এরকম ভাবে বেন্ড করেছে, এরকম একটা বেন্ডিং আছে সারফেসে, প্লেন নয়, তাহলে সেখানে যদি লাইট এসে ইনসিডেন্ট হয় তাহলেও এই লজ অফ রিফ্লেকশন মেনে চলা হবে। যদি এইখানে লাইট রেটা এসে পড়ে, অ্যাঙ্গেল যাই হোক না কেন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অলওয়েজ ইকুয়ালস টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এটা মাথায় রাখা। সুতরাং সারফেসের নেচারের উপর ডিপেন্ড করে কিন্তু লজ অফ রিফ্লেকশন অ্যাপ্লিকেবল হবে না। সুতরাং লজ অফ রিফ্লেকশন আর অ্যাপ্লিকেবল টু অল টাইপস অফ রিফ্লেক্টিং সারফেসেস। ওকে, এবার ফরমেশন অফ ইমেজ। একটা প্লেন মিররে ফরমেশন অফ ইমেজ তোমরা অলরেডি জানো। ইমেজ তার কি প্রপার্টিস না, ইমেজ যখন একটা প্লেন মিররে তৈরি হয় তখন সেটা সবসময়ের জন্য ভার্চুয়াল হয় এবং ইরেক্ট হয়। হোয়াট ইজ ভার্চুয়াল? ভার্চুয়াল মানে যেখানে অ্যাকচুয়ালি লাইট রে মিট করছে না। তাহলে ইমেজ ফর্ম করার জন্য আসলে লাইট রেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে মিট করতে হয়। মানে ইনসিডেন্ট রে এসে পড়লো, রিফ্লেক্টেড রে গেল, সেই রিফ্লেক্টেড রে যদি কোনো পয়েন্টে পার্টিকুলারলি কোনো পয়েন্টে গিয়ে তারা মিট করে তবে গিয়ে ইমেজ ফর্ম করবে। কিন্তু যদি তারা গিয়ে অ্যাকচুয়ালি মিট না করে তখনই আমরা বলি ভার্চুয়াল মিটিং, মানে ভার্চুয়ালি একটা ইমেজ ফর্ম করেছে। প্লেন মিররে সবসময়ের জন্য ভার্চুয়াল ইমেজ তৈরি হয়। আর আরেকটা জিনিস মাথায় রাখা, গুলিয়ে ফেলো না, যে ভার্চুয়াল ইমেজ যেখানেই পাবে, ভার্চুয়াল ইমেজ যেখানেই ফর্ম করবে সেই ইমেজ কিন্তু ইরেক্ট হয়। ইরেক্ট ইন নেচার মানে আমরা যেরকম মিররের সামনে যখন দাঁড়াই আমরা কি দেখতে পাই যে আমার পা দুটো উপরের দিকে, মাথা নিচের দিকে? না। সো দ্যাট ইজ অ্যান ইরেক্ট ইমেজ, যে আমার মাথা মাথার জায়গায়, পা পায়ের জায়গায়, এটাকে বলি আমরা ইরেক্ট ইমেজ। আর উল্টোটা হলো ইনভার্টেড ইমেজ। ভার্চুয়াল যদি হয় বা ইরেক্ট যদি তুমি কোথাও দেখো যে একটা ইরেক্ট ইমেজ ফর্ম করেছে, তুমি একেবারে কনফিডেন্ট থাকো যে ইরেক্ট ইমেজ মিনস ওটা একটা ভার্চুয়াল ইমেজ। তার মানে
উল্টোটাও ট্রু, যে যদি তুমি কোথাও একটা ইনভার্টেড ইমেজ দেখো তাহলে তুমি একেবারে ঠিক বলেছো, তুমি একেবারে ওটাকে বলতে পারো যে ওটা রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ মানে যেখানে অরিজিনালি লাইট রে মিট করেছে। নাও নেক্সট হলো সাইজ, ইমেজের সাইজ। প্লেন মিররে কি দেখতে পাই, আমি যেরকম লম্বা বা আমার যেরকম হাইট আমি ঠিক সেরকমই হাইটে আমার ইমেজকে দেখি। সুতরাং ইমেজের সাইজ এবং অবজেক্টের সাইজ, মানে আমার সাইজ, আমি অবজেক্ট, আমার সাইজ, আমি মিররের সামনে দাঁড়িয়ে আছি, আমার অবজেক্ট মানে বলতে আমার সাইজ which will be equal to the size of the image. Further, the image is laterally inverted. প্লেন মিররে অনেকগুলো প্রপার্টি আছে। ল্যাটারালি ইনভার্টেড মানে আমার ডান হাত ইমেজের বাঁ হাত, আমার বাঁ হাত ইমেজের ডান হাত, সো দ্যাট ইজ ল্যাটারাল ইনভার্সন হয়। এটা প্লেন মিররে আগে তোমরা পড়ে এসছো, রাইট? তাহলে প্লেন মিররের তিনটে চারটে প্রপার্টি আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হলো ইমেজের সাইজ অবজেক্টের সাইজ ইকুয়াল হয়। নাম্বার 2 হলো ইমেজ অলওয়েজ ভার্চুয়াল, এবং বললাম ভার্চুয়াল মানে ইরেক্ট। আর নাম্বার 3 যে এখানে ল্যাটারাল ইনভার্সন ক্রিয়েটেড হয়। আরও একটা পয়েন্ট এখানে বলা উচিত যে ইমেজ যেটা তৈরি হয় সেটা মিররে ততটাই দূরে থাকবে যতটা দূরে অবজেক্ট আছে। তুমি অবজেক্ট মিররের সামনে তুমি 2 ফিট ডিস্টেন্সে আছো, সো ইমেজ উইল বি 2 ফিট অ্যাওয়ে ফ্রম দ্য মিরর, বা মিররের ভেতরে আরো 2 ফিট ডিস্টেন্সে পাবে। তুমি সামনে এগো মিররের দিকে, দেখবে ইমেজ অলসো কামস ক্লোজার টু দ্য মিরর। তুমি দূরে চলে যাও অ্যাওয়ে ফ্রম দ্য মিরর, দেখবে ইমেজও অ্যাওয়ে ফ্রম দ্য মিরর হচ্ছে। এটা কিন্তু প্লেন মিররের প্রপার্টি। সুতরাং প্লেন মিররের প্রপার্টির সঙ্গে এরপর আমরা যে স্ফেরিক্যাল মিরর পড়ব সেখানে আবার কোনো কিছু কনফিউশন ক্রিয়েট করো না, গুলিয়ে ফেলো না। ইমেজ এখানে যে ডিস্টেন্সে অবজেক্টের যতটা দূরে, অবজেক্ট মিরর থেকে যতটা দূরে ইমেজও ততটাই দূরে থাকে, এটা এক। নাম্বার 2 ইমেজ অলওয়েজ ভার্চুয়াল এবং ইরেক্ট। আর নাম্বার 3 ইমেজের সাইজ সবসময় অবজেক্টের সাইজের ইকুয়াল হয়। আর নাম্বার 4 ইমেজ এখানে ল্যাটারালি ইনভার্টেড, রাইট? তাহলে চলে যাই আমরা পরের অংশে, দ্যাট ইজ যখন আমাদের এই রিফ্লেক্টিং সারফেসেসগুলো কার্ভড হবে তখন কি হবে। চলো।